অনেককেই বলতে শুনেছি যে বাইকের ফার্স্ট সার্ভিসে আসলে তেমন কিছু করার থাকে না। একটা নিউ বাইক, সব কিছু ইনটেক অবস্থায় আছে, সার্ভিসটা করবে কি? আমি কিন্তু তাদের সাথে ভিন্নমত পোষণ করি। অ্যাকচুয়ালি আমি তাদের সাথে একমত পোষণ করতাম যদি একটা শোরুম থেকে আমরা যখন বাইক পারচেস করি তখন যে প্রি ডেলিভারি ইন্সপেকশনটা করার কথা ছিল শোরুম থেকে, সেটা প্রপারলি করা হতো। আমি পার্সোনালি মনে করি প্রি ডেলিভারি ইন্সপেকশন বা পিডিআই আর শোরুম কর্তৃপক্ষ কর্তৃক একটা প্রপার সার্ভিসের মতো ট্রিট করা উচিত। বাট আমার পার্সোনাল অবজারভেশন হচ্ছে তারা বাইকটা সেল করার পর কোনো মুহূর্তে ব্যাটারি এবং কিছু প্লাস্টিক পার্ট বা XYZ লাগায়া আপনাকে বাইকটা ইমিডিয়েটলি ডেলিভারি দিয়ে দেয়। হ্যাঁ, আমি জানি আমার এই স্টেটমেন্টের সাথে আপনারা ডিসএগ্রি করতে পারেন, কারণ শোরুম টু শোরুম সার্ভিসের মান ডিফার হতেই পারে। হয়তো কোনো কোনো শোরুম প্রপার প্রসিডিওর মেনটেন করেই আপনাকে বাইকটা বুঝিয়ে দিচ্ছে। ইটস গ্রেট। দুইটা এক্সপিরিয়েন্স শেয়ার করি দুইটা শোরুম থেকে। আপনারা জানেন আমি 2024 সালে একটা কার বাইক কিনেছিলাম, এক্সব্লেড। তো ওই বাইকটা আমি ঢাকার একটা রিনাউন্ড শোরুম থেকে পারচেস করেছিলাম। তো যেহেতু বাইকটা আমার জন্য ফেয়ারলি নিউ, আমি এক্সব্লেড বা 150 সিসির বাইক আগে চালাই নাই, আমি অনেক কিছু আসলে বুঝতাম না। কিছুদিন পরে আমি বুঝতে পারলাম যে এই বাইকটা শোরুম থেকে ডিফল্ট অবস্থায় আমাকে হাই আরপিএমে ডেলিভারি দিছে। অর্থাৎ এই বাইকের নর্মাল আরপিএম রেঞ্জ হচ্ছে 1400 ±100, বাট আমার বাইকে প্রায় 2200-র মতো 2000-এর মতো আরপিএম সেট করা ছিল। তো আমি খুবই প্রবলেম ফেস করতেছিলাম এটা নিয়ে। তো আমি তো আসলে বুঝতে পারিনি যে আরপিএমটা হাই, এটা নর্মাল না। কিছুদিন পরে শোরুমে কনসাল্ট করতে গেলে তারা আরপিএম স্ক্রুটা ঘুরিয়ে আরপিএম রেঞ্জটা অ্যাডজাস্ট করে দেয়। আমি যখন তাদেরকে প্রশ্ন করলাম এই যে হাই আরপিএমে এতদিন বাইকটা চলছে, এতে কি আমার বাইকটার কোনো ক্ষতি হয়েছে কি না, আমাকে আনসার করছে কি জানেন? আমাকে বলছে যে নতুন বাইক তেল বেশি খেলে হাই আরপিএমে চললে বাইকের ইঞ্জিনের হেলথ ভালো থাকে, হুইচ ইজ কমপ্লিটলি এ লাই। এটা একদম সম্পূর্ণ মিথ্যা কথা। ঠিক আছে, এইসব মিসকনসেপশন একমাত্র বাংলাদেশেই পসিবল। হাই আরপিএমে প্রথম দিকে বাইক চালানো যদি সত্যি রিকমেন্ডেড হতো, এটা তাহলে সার্ভিস ম্যানুয়াল বুকেই কিন্তু থাকতো। আর আপনি একটা জেনারেল কনসেপ্ট চিন্তা করে দেখেন, হাই আরপিএম মিন্স হাই ফ্রিকশন। একটা নতুন বাইকে কি হাই ফ্রিকশন ভালো না খারাপ? আপনারাই বলেন। তো বিষয় এটা, এই যে আলহামদুলিল্লাহ এখন আমি আগের চেয়ে বাইক সম্পর্কে কম বেশি মোটামুটি বেটার জানি। এটার মেইন কারণটা এই যে এভাবে নয় করে যাতে আমাকে আর বুঝাই দিতে না পারে শোরুম থেকে, এটা একটা কারণ। এটা প্রিভেন্ট করার জন্য আমি বাইকের বিভিন্ন বিষয় নিয়ে স্টাডি করা শুরু করলাম। আর এখন আপনাদের সাথে শেয়ার করতেছি বিষয়গুলো, যাতে আপনারাও আমার মতো প্রথম দিকে যেরকম আমি ভুক্তভোগী ছিলাম সেরকম না হন। এর মধ্যে আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিওটা দেখে থাকেন, আপনারা তো অলরেডি জানেনই আমার দোহারের শোরুম থেকে বাইকটা ডেলিভারি দেওয়ার সময় ইঞ্জিন অয়েল লেভেল চেক না করেই আমাকে বাইকটা ডেলিভারি দিয়ে দিচ্ছিল অলমোস্ট। তো আমার এক্সপিরিয়েন্স যেটা বলে, একটা শোরুম কর্তৃক একটা নতুন বাইক ডেলিভারি দেওয়ার সময় সর্বোচ্চ কী চেক করে বলি, এক ক্লাস কেবলটা ঠিক আছে কিনা, তারপরে অ্যাক্সেলারেশন কেবলটা অ্যাডজাস্ট করা আছে কিনা, আর চেইনটা ঠিক আছে কিনা। এই তিনটা জিনিসই মোস্টলি দেখে, আর বেশিরভাগ জিনিস মোরললেস ইগনোর করে। কেন করে? তাদের ধারণা বাইকটা ফ্যাক্টরি থেকে সম্পূর্ণ ওকে অবস্থায় আসছে, চালাইতে থাকেন, ফার্স্ট সার্ভিস অর্থাৎ 1000 কিলো পর কোন কোন প্রবলেম আছে এটা আমরা সলভ করে দিব। বাট ইট শুডেন্ট বি লাইক দ্যাট। একটা বাইক শোরুম থেকে ইনটেক অবস্থায় ডেলিভারি নেওয়ার সময় প্রপার চেকিংয়ের মাধ্যমে পারফেক্ট অবস্থায় রাস্তায় নামা উচিত। দ্যাটস ওয়াই আপনার ফার্স্ট সার্ভিসটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা আমার মতে। কারণ যেহেতু শোরুমগুলা পিডিআই চেকলিস্টটা ঠিকভাবে ফলো করে না, আপনি জানেন না আপনার বাইকটা কী কন্ডিশনে আছে, কি প্রবলেম আছে। সো ফার্স্ট সার্ভিসটা একটা প্রপার ওয়েতে আপনার বাইকের অ্যাকচুয়াল কন্ডিশন
হচ্ছে জানার একমাত্র সুযোগ। এই সার্ভিসের মাধ্যমে আপনি আপনার বাইকের যদি কোনো ইস্যুস থাকে সেগুলো তো অবশ্যই সলভ করে নেবেন, আর যদি কোনো ইস্যুস নাও থাকে আপনি জানেন যে আপনার বাইকে কোনো ইস্যুস নেই, অ্যান্ড দ্যাট ইজ এনাফ। আজকে দোহার আসলাম আমার ফ্রেন্ড মিজানের সাথে দেখা করব একটা বিশেষ কারণে, আর তাছাড়া আজকে আমার বাইকের হচ্ছে এই ফার্স্ট সার্ভিসের ডে আর কি। তো ভাবলাম ওর সাথে দেখা করার পাশাপাশি এইখানকার শোরুম থেকে হচ্ছে আমার বাইকটা ফার্স্ট সার্ভিসটা করাই নিব। আনফর্চুনেটলি এখানে এসে আজকে আমার তেমন একটা লাভ হয় নাই, কারণ হচ্ছে মেইন যে সার্ভিস পার্সোনাল ছিল এখানে উনি আজকে অনুপস্থিত। তো সার্ভিস অ্যাডভাইজার আমার সাথে অন্য একজনের ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছে, কিন্তু ওনার সাথে কথাবার্তা বলে আমার আসলে পছন্দ হয় নাই। স্পেশালি একটা বিষয় বলতে চাই, আমি হচ্ছে ফার্স্ট সার্ভিসে হচ্ছে অয়েল স্টেনারটা হচ্ছে ক্লিন করে নেই, কিন্তু উনি আমাকে নানানভাবে বোঝানোর চেষ্টা করতেছে যে এটা ফার্স্ট সার্ভিসে করা লাগে না, এটা কখনোই করা লাগে না, আপনার ক্লাস প্লেট চেঞ্জ করার সময় করলে হয় হ্যান ত্যান। তা আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে এ ধরনের বেশি পণ্ডিত লোকজনের সাথে তর্ক না করে আসলে অ্যাভয়েড করা ভালো। সো ওনার এই ধরনের আসলে বেশি এক্সপার্টিজের পর আমি সিদ্ধান্ত নিচ্ছি এখানে আর সার্ভিস করাবো না, আমি কালকে অন্য জায়গায় ট্রাই করব। তো দোহার থেকে ফেরার পর হচ্ছে আমি রাতে একটু ঘাটাঘাটি করলাম কোথায় সার্ভিস করানো যায় এটা নিয়ে। এর আগে 2024 সালে আমি যখন কার বাইকটা নিয়েছিলাম সেটা সিটি হুন্ডা কারণ বাজার থেকে নিয়েছিলাম। তো ওই কার বাইকটা হচ্ছে সিটি হুন্ডা কারণ বাজারেই হচ্ছে সার্ভিস করাইছিলাম। তো সিটি হুন্ডা কারণ বাজারের সার্ভিসটা আসলে খারাপ ছিল বলবো না, কিন্তু আপ টু দ্য মার্কও ছিল না, আরও অনেক কিছু ইমপ্রুভমেন্টের জায়গা আছে। তো এবার ভাবলাম ভিন্ন কোথাও ট্রাই করা যায় কি না দেখি। তো আমি রাত্রে অনেক ঘাটাঘাটি করলাম, ঘাটাঘাটি করে এক পর্যায়ে সিদ্ধান্ত নিলাম যাত্রাবাড়ি ফাহিম অটোতে হচ্ছে আমার বাইকের ফার্স্ট সার্ভিসটা করাবো। ইন্টারনেটে ঘাটাঘাটি করে দেখলাম ফাহিম অটো নিয়ে হচ্ছে মিক্সড রিভিউ, ভালো রিভিউ যেমন আছে ভয়ঙ্কর বাজে রিভিউ তেমন আছে। আমি জাস্ট বোঝার চেষ্টা করছি ওভারঅল ইমপ্রেশনটা কি তাদেরকে নিয়ে। ওভারঅল ইমপ্রেশন যদি অতিরিক্ত বাজে না হয় আমি ট্রাই করতে রাজি। আর কম্পারেটিভলি এখন যেহেতু মোরলেস বাইক সম্পর্কে আমার একটু স্বচ্ছ ধারণা আছে, ওনারা সার্ভিস করার সময় আমি নিজেও পার্সোনালি হচ্ছে মনিটর করতে পারবো। সো এই কনফিডেন্সেও হচ্ছে আমি ওনাদের ওইখানে একটা ট্রায়াল দেওয়ার সাহস করতেছি। আর পাশাপাশি আমার মধ্যে একটা অদ্ভুত বিষয়ও আছে, এটা হচ্ছে আমার নতুন নতুন সার্ভিস সেন্টার হচ্ছে এক্সপ্লোর করতে ভালো লাগে। এর পিছনে আসলে দুইটা হিডেন উদ্দেশ্য আছে। এক হচ্ছে আমি যত বেশি সার্ভিস সেন্টার এক্সপ্লোর করব তত বেশি ডিফারেন্ট টাইপের সার্ভিস সেন্টার সম্পর্কে আমার একটা ধারণা ক্রিয়েট হবে, এবং আমি একটা লিস্ট তৈরি করতে পারবো যে কোন সার্ভিস সেন্টারটা বেস্ট, কোনটা বেটার আর কোনটা ওর্স। তো এই ক্ষেত্রে হয় কি, আমি আমার বাইকের যখন খুব ক্রিটিক্যাল কোনো সমস্যা হয় আমি খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারি আমি কোন সার্ভিস সেন্টারটাতে গিয়ে আমার এই ক্রিটিক্যাল প্রবলেমটা সলভ করব। এটার পাশাপাশি আরও একটা লাভ আছে, আমি যখন ভিন্ন ভিন্ন সার্ভিস সেন্টারগুলো এক্সপিরিয়েন্স করি সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে সহজেই শেয়ার করতে পারি, এতে আপনাদেরও সুবিধা হবে। এই দুইটা বিষয় মিলে হচ্ছে আমি আসলে সার্ভিস সেন্টার একটু চেঞ্জ করি ঘন ঘন। তবে বাইকে কোনো ক্রিটিক্যাল ইস্যু থাকলে আমি অবশ্যই কোনো নতুন সার্ভিস সেন্টার ট্রায়াল দেওয়ার জন্য যাই না, আমি তখন আমার নন সার্ভিস সেন্টারগুলোর মধ্যে যেটার এক্সপিরিয়েন্স সবচেয়ে ভালো সেখানেই যাই। আর নতুন সার্ভিস সেন্টারে আমি যাই তখনই যখন ওইটা একটা ক্রিটিক্যাল ইস্যু না, আমি নিজে মনিটর করতে পারবো, সেই ক্ষেত্রে হচ্ছে আমি নতুন নতুন সার্ভিস সেন্টারে যাই আর কি। একটু ছোট করে আমি শেয়ার করতে চাই ফার্স্ট সার্ভিসে আমি আসলে কি এক্সপেক্ট করি। ফার্স্ট সার্ভিসে একটা ইস্যু আমার কাছে নো কম্প্রোমাইজ, সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল স্টেনারটা চেক করে দেয়া অথবা ক্লিনার প্রয়োজন হলে ক্লিন করে দেয়া, এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না। আর বাকি যা সার্ভিসের বিষয় আছে ওইটা ওনারা অন্য 8-10 জনকে যেভাবে ইচ্ছা দেয় ওই সেভাবে আমাকে দিল, আই এম ওকে উইথ দ্যাট। বাট ইঞ্জিন অয়েল স্টেইনার স্ক্রিনটা আমাকে অবশ্যই চেক অথবা ক্লিন করে দিতেই হবে, এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না। কারণ ব্রেকিং পিরিয়ডে হচ্ছে কিছু ডাস্ট অথবা পার্টিকেল হচ্ছে আপনার ওই ইঞ্জিন অয়েল স্টেইনারে হচ্ছে জমতে পারে,
এখন ওইটা যদি ক্লিন না থাকে আপনার অয়েল সার্কুলেশনটা ভালো হয় না। ভালো না হলে কি হবে, আপনার ইঞ্জিনটা হিট হবে। আর একটা বাইকের ইঞ্জিন হিট হওয়া তো হচ্ছে বাইকের ইঞ্জিনের হেলথের জন্য ভালো কিছু না, তাই না? সো এটা করতে হবে। ফার্স্ট সার্ভিসে যখন আপনি এটা ক্লিন করে ফেলবেন, আপনার কিন্তু একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান থাকবে। আপনি জানেন এটা ক্লিন অবস্থায় আছে। এরপর আপনি প্রত্যেক 12,000 কিলো পর পর হচ্ছে একবার এটা চেকিং এবং ক্লিনিং করলেই চলে। সো এটা আমার মেন্টাল পিসের জন্যই হচ্ছে আমি এটা করে নিব। ফাইনালি ফাইম অটোতে ফার্স্টবারের মতো আসলাম। এটা একটু আন্ডারগ্রাউন্ডেই দেখা যাচ্ছে, দেখা যাক আজকের এক্সপিরিয়েন্স কি হয়। তো ফাইম অটোতে দেখলাম যে দুইটা টেকনিশিয়ান খুবই পপুলার। একটা হচ্ছে সাবেক, ওনার নাম হচ্ছে রানা ভাই। রানা ভাইয়ের একটা সার্ভিস সেন্টার আছে এখন আলাদা। উনি হর্নেটের সার্ভিসিংয়ের জন্য খুবই পপুলার বিভিন্ন গ্রুপে। আর বর্তমানে যেসব টেকনিশিয়ান আছে তাদের মধ্যে রবিউল ভাই হচ্ছে সবচেয়ে পপুলার। বাট আই এম নট অন টু হিম। আমাকে যে কোনো একজন টেকনিশিয়ান ওনারা অ্যাসাইন করলে আই এম হ্যাপি উইথ দ্যাট। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এখানে সবাই এক্সপার্ট, জাস্ট একটু মনোযোগ দিয়ে কাজ করলেই হয়। আর রবিউল ভাইকেই চাই, অন্য কাউকে দিলে হবে না। এই ধরনের মেন্টালিটি আমার পছন্দ না। এটা আসলে অন্য টেকনিশিয়ানদের স্কিলের প্রতি ডিসরেসপেক্ট করা আর কি। তবে ক্রিটিক্যাল ইস্যু হইলে বাইকে তখন আমি একটু সতর্ক থাকি এসব বিষয়ে আর কি। তো আজকে আমার বাইকটা সার্ভিস করার জন্য যে ভাইয়াটা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন ওনার নাম হচ্ছে গফুর আহমেদ আজাদ। ভাইয়াটা এখন আমার বাইকটা হচ্ছে একটা ট্রায়াল দেওয়ার জন্য যাচ্ছে। আজাদ ভাই হচ্ছে 2019 সাল থেকে হুন্ডা সার্টিফাইড টেকনিশিয়ান। সেই হিসেবে এখন 2025 সাল, প্রায় 6 বছরের মতো অভিজ্ঞ বলা যায়, হুইচ ইজ গ্রেট। ফাইম অটোতে ঢুকে এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। প্রত্যেকটা সার্ভিস টেকনিশিয়ানের ডিটেলস হচ্ছে আপনার দেয়ালে ঝুলিয়ে রাখছে। সো আপনি জানেন আপনার বাইকটাকে সার্ভিস করাচ্ছে উনি কতদিনের অভিজ্ঞ। সো এটা একটা গ্রেট ওয়ে একটা নতুন কাস্টমারের সাথে আপনার রিলেশন বা কনফিডেন্স বিল্ড আপের জন্য। ফাইনালি আজাদ ভাই আমার বাইকটা ট্রায়াল দেওয়ার পর হচ্ছে র্যাম্পে ওঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আমি সার্ভিস সেন্টারে আসার সাথে সাথেই হচ্ছে এখানকার সার্ভিস অ্যাডভাইজার এবং আজাদ ভাই দুজনকেই বলছি, ভাইয়া আমার অয়েল স্টেনারটা মাস্ট ক্লিন করে দিবেন, আর বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি আপনার এক্সপিরিয়েন্সের উপর রিলাই করতেছি। অ্যান্ড দ্য গ্রেট থিং ইজ ভাইয়া হাসি মুখে বলছে ঠিক আছে আপনি যেহেতু চাচ্ছেন আমি এটা ক্লিন করে দিব আপনাকে। অন্তত উনি দোহারের ওই সার্ভিস টেকনিশিয়ানের মতো হচ্ছে রেসিস্ট করার কোনো চেষ্টাই করে নেই। শুরুতেই হচ্ছে আজাদ ভাই আমার বাইকের সিট এবং কিটের কিছু প্রয়োজনীয় পার্ট সার্ভিসের সুবিধার্থে খুলে আলাদা করে নেয়। এরপর একটা হ্যান্ড পেইন্ট ব্রাশ নিয়ে হচ্ছে বাইকের ধুলাগুলো ভালোভাবে ঘষে হচ্ছে পরিষ্কার করতে থাকে। ক্লিনিংয়ের পার্টটুকু আজাদ ভাই খুবই মনোযোগ এবং যত্ন সহকারেই করতেছিল। তো এই ধরনের একটু কেয়ার দেখলে আসলে যে কোনো বাইকারেরই ভালো লাগার কথা, আমারও লাগতেছে। আফটার দ্য ব্রাশিং অ্যান্ড ক্লিনিং ভাইয়া হচ্ছে আমার ইঞ্জিন অয়েল গার্ডে হচ্ছে হাত দেয়, ওইটা উনি খুলতে থাকে। উদ্দেশ্য হচ্ছে ইঞ্জিন অয়েলটা ড্রেন দেওয়া। আমার বাইকের ইঞ্জিন অয়েলের কালার এবং ভিসকোসিটি যথেষ্ট পরিমাণ ভালো অবস্থায় আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মাত্র 700 কিলোতেই হচ্ছে আমি ড্রেন দিয়ে দিচ্ছি, কারণ এখনও বাইকের ব্রেকিং পিরিয়ড চলতেছে। এর মধ্যে টু মাই সারপ্রাইজ হচ্ছে ভাইয়া সামনের চেন পকেটের কভারটা খুলতেছে, উদ্দেশ্য একটু চেক করা আর ক্লিন করা। মেবি এত আর্লি স্টেজে এটা না খুললেও চলে, একটু ওভারডু হচ্ছে, বাট স্টিল গুড টু গো। নাও ইটস টাইম টু চেক অ্যান্ড ক্লিন ফ্রন্ট ব্রেক ক্যালিপার অ্যান্ড ব্রেক শু। ভাইয়া এই মুহূর্তে আমার হচ্ছে ব্রেক ক্যালিপারটা খুলছে, ওইটা উনি খুলে প্রথমে হচ্ছে ভালোভাবে চেক করলো, তারপর একটু ক্লিন করে নিল। আফটার দ্যাট হচ্ছে ভাইয়া ব্রেক শুগুলো ভালো করে ঘষে পরিষ্কার করে আবার ব্রেক ক্যালিপার সহ হচ্ছে ডিস্কে সেট করে নিল খুব ভালোভাবে। এর মধ্যে আজাদ ভাই আমাকে বেশ ইন্টারেস্টিং একটা ইনফো দেয়, যেটা আসলে আমি আগে জানতাম না। আর সেটা হচ্ছে সামনের ব্রেক ক্যালিপারের সাথে একটা এবিএস সেন্সর আছে, ওইটা মাঝে মধ্যে ক্লিন করে রাখা ভালো, এতে করে এবিএস হচ্ছে ফেল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না।
এটা হচ্ছে এবিএস সেন্সর, এটা হচ্ছে ম্যাগনেট। এখানে ময়লা টয়লা থাকলে এবিএস কাজ কম করবে। বুঝতে পারছি। তো সেক্ষেত্রে আমরা এটা পরিষ্কার করে দিলে হয় ব্রেকটা ভালো থাকে। বুঝতে পারছি। আজাদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ এই নতুন একটা বিষয় আমাকে জানানোর জন্য। তো এটা করলে হবে না, এটা ভিতরে পরিষ্কার করতে হবে। অ্যান্ড দ্যাটস হাউ আমার ফ্রন্ট ব্রেকের হচ্ছে ক্যালিপার, ব্রেক শু এবং এবিএস সেন্সরটা ক্লিন এবং নতুন করে অ্যাডজাস্টমেন্ট করে দিল আজাদ ভাই। সারপ্রাইজিং মি অ্যাগেইন, ভাইয়া হচ্ছে আমার সামনের চাকাটায় টাল আছে কিনা, জ্যাম আছে কিনা, ব্রেকের সাথে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে কিনা চেক করে দিচ্ছে ভালোভাবে। সত্যি কথা বলতে এটা আমি এক্সপেক্টই করি না, কারণ বেশিরভাগ সার্ভিস সেন্টারে এই জিনিসটা অ্যাভয়েড করে করতে চায় না। আমি আজাদ ভাইকে বলি না, তারপরে হচ্ছে উনি নিজ উদ্যোগে বিষয়টা চেক করে আমাকে দিচ্ছে। তো এই জন্য আজাদ ভাই আসলে এই মুহূর্তে একটা থ্যাঙ্কস অবশ্যই ডিজার্ভ করে আমার পক্ষ থেকে। থ্যাংক ইউ আজাদ ভাই, এত যত্ন করে কাজটা করে দেওয়ার জন্য। এখানে যদি কোনো রকম একটা চুল পরিমাণ ময়লা থাকে অথবা একটা চুল ধরে, তাহলে এবিএস কাজ করবে না। এটা হচ্ছে এবিএস এর মূল আসল কন্ডিশন হচ্ছে এটা। বুঝতে পারছি। এবিএস না কাজ করলে এটা একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে। খেয়াল রাখতে হবে। নাও ইটস টাইম টু ওয়ার্ক অন অ্যাক্সেলারেশন কেবল। ভাইয়া প্রথমে হচ্ছে আমার অ্যাক্সেলারেশন কেবলটা হচ্ছে ভালোভাবে চেক করে অ্যাডজাস্ট করে দিল। পাশাপাশি হচ্ছে কেবলে এবং ইঞ্জিন কিল সুইচের ওইখানে হচ্ছে একটা গ্রিজিং থাকে সম্ভবত, ওইটা প্রপারলি আছে কিনা সেটাও একটু চেক করে দিয়েছে আর কি। চেক করলাম জাস্ট গ্রিজিংটা আছে কিনা। এখন আমার গ্রিজিং ঠিক আছে, আমাকে দেখতে হবে যেটা ফ্রি ফিলে থাকে 2 থেকে 5, এই ফ্রি ফিলেটা ঠিক আছে কিনা, তাহলে আমার গাড়ি হবে। আফটার দ্য প্রপার চেক আপ অফ কেবল গ্রিজিং, ভাইয়া হচ্ছে আমার অ্যাক্সেলারেশন কেবলের ফ্রি প্লে হচ্ছে চেক করতে থাকলো এবং পাশাপাশি প্রয়োজনীয় অ্যাডজাস্টমেন্ট করতে থাকলো। এখানে গ্রিজিং করা থাকে, যদি জাম থাকে তো আমার এগুলো ফ্রি আছে, সব কিছু ঠিক আছে, গ্রিজিংও বেস্ট আছে। আমার এটা গ্রিজিং করার প্রয়োজন নেই, আমার এখানে কাজ শেষ। নাও ইটস টাইম টু চেক আপ দ্য স্পার্ক প্লাগ। প্রথমে ভাইয়া হচ্ছে বাতাস দিয়ে 4-5টা একটু পরিষ্কার করে নিল ধুলাবালি। এরপর হচ্ছে স্পার্ক প্লাগটা খুলে উনি ভালো করে এটার কন্ডিশন হচ্ছে অ্যানালাইসিস করে দেখলো আর কি। প্লাগটা দেখতে হবে যে প্লাগটার কালারটা কীরকম আছে। যে কালারটা আছে এই কালারটা কিন্তু বোঝা যায় মাইলেজ ভালো আছে, এতে কোনো মাইলেজে কোনো প্রবলেম নাই, গাড়িতে কোনো প্রবলেম নাই, মাইলেজ যেটা দরকার এটা পারফেক্ট আছে। আর একটা জিনিস ভালো করে দেখতে হবে সেটা হচ্ছে এটার গ্যাপটা, প্লাগের যে গ্যাপ, এই গ্যাপটা ঠিক আছে, ঠিক আছে, এই গ্যাপটা ঠিক থাকলে সব কিছু। তো প্লাগটা আমি পরিষ্কার করলাম, এখন প্লাগটার গ্যাপটাও ঠিক আছে চেক করেও দেখলাম। আর হচ্ছে গিয়ে আপনার এই প্লাগটার যেহেতু গ্যাপ আছে, গ্যাপটার মিলিমিটারটা আমি বলে দিচ্ছি যে 0.8 থেকে 0.9 মিলিমিটার। ফাইনালি আমাদের কার্যতালিকা থেকে স্পার্ক প্লাগ চেকিং এবং ক্লিনিং হচ্ছে ডান। ভাইয়া এই মুহূর্তে হচ্ছে এটার প্লাগটা হচ্ছে লাগিয়ে ক্যাপটা পরিয়ে দিল আর কি। এই মুহূর্তে ভাইয়া কিক স্টার্টের লিভারটা খুলতেছে, উদ্দেশ্য হচ্ছে ইঞ্জিনের ক্লাস সাইড খোলা, কারণ আমার অয়েল স্টেনারটা এখন ক্লিন করা হবে। এর মধ্যে ভাইয়াদের সার্ভিস সেন্টারে এফআই ক্লিনার আছে কিনা জিজ্ঞেস করি। এখানে এফআই ক্লিনার আসছে এখনো? না, এখনো এফআই ক্লিনারটা আসে নাই, যদিও এফআই যেহেতু নতুন জিনিস এটার প্রজেক্ট এটা নিয়ে কথাবার্তা চলতেছে, চলে আসবে শীঘ্রই, কিছু কিছু আমাদের ডিলারে আছে। এর মধ্যে ভাইয়া হচ্ছে অয়েল ঢোকানোর যে ডিপস্টিকটা ওইটা খুলতে লাগলো, আর পাশাপাশি হচ্ছে ক্লাস কেবলটাও হচ্ছে ডিসকানেক্ট করে নিল ইঞ্জিন থেকে। হুন্ডার বাইকের অয়েল স্টিনারটা ক্লিন করা একটু জটিল, কারণ এটা ক্লিন করতে হইলে আপনাকে ইঞ্জিনের ক্লাস সাইডের কাভারটা হচ্ছে খুলতে হয়, এবং সেটা খুলতে গেলে আপনাকে এই যে ধরেন কিক স্টারের লিভার থেকে শুরু করে তারপরে হচ্ছে ক্লাস কেবলটা আরও কিছু সাপ্লিমেন্টারি জিনিস হচ্ছে খুলে তারপরে হচ্ছে এই স্পাসটা হচ্ছে খোলা যায়। তো এই জটিল প্রক্রিয়ার কারণে হচ্ছে বেশিরভাগ শোরুমের টেকনিশিয়ানরা এই কাজটা করতে চায় না।
তারা বেশিরভাগ সময় আপনাকে বলবে এটা না করলেও চলে, খুব একটা নেসেসারি না, ক্লাস প্লেট চেঞ্জ করার সময় এটা খুলে তখন একসাথে ক্লিন করে দিলেই হয়। ফাইনালি হচ্ছে আমাদের সেই মুহূর্তে আসলো এই সেই কাঙ্ক্ষিত ওয়েল স্টেনার, যেটার জন্য এত কষ্ট। এটার অবস্থা কম্পারেটিভলি ভালোই আছে। এর আগের কার্বোরেটর ভার্সনটা যখন আমি খুলেছিলাম তখন ওইটা হচ্ছে আরও একটু বেশি ময়লা ছিল আর কি। তো এখান থেকে একটু দেখবো যে কোনো ময়লা টয়লা আসেনি কাপড় দিয়ে, যেহেতু এখানে ওয়েল স্টেনারটা থাকে পরিষ্কারই আছে। এরপর তো এটা 12,000 কিলো পর করলে হয়। এটা আসলে হচ্ছে যে 12,000 কিলো পর কিংবা 16,000 কিলো পর আপনার এটা কোনো ডিপেন্ড করে না, যেহেতু আমগুলো স্ট্যান্ডার্ড একটা টাইম বলে দেয়। ওই টাইমে যদিও করি না, কারণ হচ্ছে গিয়ে গ্যাসকেট খারাপ হয়, অন্য জিনিস খারাপ হয়। তো আজাদ ভাই আমাকে যেটা ইনফর্ম করতেছিল যে ওয়েল স্টেনারটা আসলে ওনারা নর্মালি ক্লিন করে না। উনি যুক্তি দেখাচ্ছিল যে গ্যাস কিট খারাপ হয়ে যায়, আর ওনারা মেইনলি এই ওয়েল স্টেনারটা ক্লিন করে ক্লাস প্লেট চেঞ্জ করার সময়। আমার কাছে পার্সোনালি সরি টু সে এটা একটা খোরা যুক্তি। একটা গ্যাস কিট খারাপ হলে আমি একটা নতুন গ্যাস কিট কিনে লাগাই দিব, একটা গ্যাস কিটের দাম কত, ঠিক আছে? আর ক্লাস প্লেট খারাপ হলে হচ্ছে ওয়েল স্টেনার যে ক্লিন করব এই আশায় যদি বসে থাকতে, অনেকের তো 50,000 কিলোতে হচ্ছে ক্লাস প্লেট খারাপ হতে পারে। আপনি কি 50,000 কিলো পর্যন্ত ওয়েল স্টেনারটা ক্লিন না করে থাকবেন? আর পাশাপাশি আপনি হোন্ডা সার্ভিস ম্যানুয়ালটা একটু দেখেন, ওইখানে কিন্তু বলা আছে যে ফার্স্ট সার্ভিসে এবং প্রতি 12,000 কিলো পর পর হচ্ছে অথবা 1 বছর পর পর হচ্ছে এটা ক্লিন করার জন্য ওনারা রিকমেন্ড করে দিছে। আর সার্ভিস ম্যানুয়ালের এই রিকমেন্ডেশন কিন্তু আপনি দেইনি, এটা এই বাইকের ইঞ্জিন যে ডিজাইন করছে উনি দিয়েছে। সো এই বাইকের ইঞ্জিনটাকে ভালো হেলথে রাখতে কি করতে হবে উনি বেটার জানেন। তো ওনার রিকমেন্ডেশন ওভাররাইড করার কোনো তো মানে আমি দেখতেছি না। আর পাশাপাশি এই অয়েল স্টেনার হচ্ছে 1 বছর পর পর কেন চেকে রাখতে হবে? কারণ এইটাতে যদি ময়লা জমে আপনি কিন্তু নর্মালি বুঝতে পারবেন না। হ্যাঁ, আপনার বাইক তো বন্ধ হয়ে যাচ্ছে না যে আপনি বুঝতে পারবেন যে এটাতে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। দেখা গেল যে বাইকের হয়তো পারফরমেন্স একটু ড্রপ করবে অথবা হচ্ছে ইঞ্জিন হিট হবে। আপনি দেখা গেছে অয়েল স্টেনারটা তো চেক করবেন না, আপনি নানান সারাউন্ডিং ইস্যু হচ্ছে ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। আপনি হয়তো ভুলেও ভাববেন না এটা অয়েল স্টেনারের ময়লার জন্য হচ্ছে। সো এত রিস্ক নেওয়া তো কোনো দরকার নেই। বেটার হচ্ছে আপনি 1 বছর পর পর এটা খুলে চেক করবেন, প্রয়োজন হলে ক্লিন করবেন, প্রয়োজন না হলে ক্লিন করবেন না। আপনি অন্তত এটা জানবেন যে এটা ক্লিন আছে অথবা ময়লা ছিল ক্লিন করেছেন। সো এটা একটা মেন্টাল পিস। হ্যাঁ, আর সর্বোচ্চ আপনার কী হবে, একটা গ্যাস কিট লাগাইতে হবে। গ্যাস কিট একটার দাম কত? 200-300 টাকা। এটা কোনো ম্যাটার বলেন? আসল সমস্যা হচ্ছে এই অয়েল স্টেনারটা ক্লিন করতে হলে এই যে অনেকগুলো ঝামেলা করে আপনার ক্লাস সাইডটা খুলতে হয়। এটা একটা ঝামেলাপূর্ণ কাজ, এই জন্য এটা অ্যাভয়েড করার জন্য ওনারা বলে এটা লাগে না, অথবা হ্যান ত্যান নানানভাবে আপনাকে বুঝ দেবে। আপনার আবার বুঝ নেওয়ার দরকার নাই, 1 বছর পর পর এটা ক্লিনে রাখবেন, কথা সোজা। আর যুক্তি একটাই, এটা খুলবেন, এটা যদি ময়লা থাকে ক্লিন করবেন, এইভাবেও লাভ। আর যদি ময়লা না থাকে আপনি জানবেন এটা ময়লা নেই, আপনি ইদার ওয়েতে লাভবান, ঠিক আছে? আর একটা বাইক হচ্ছে ভালো পারফরমেন্স চাইলে আপনার বাইকটাকে বুঝতে হবে। তো বাইক বুঝতে হইলে বাইকের ইনস অ্যান্ড আউটস হচ্ছে আপনার নলেজে থাকতে হবে। টাইম টু টাইম কী চেঞ্জ করছেন, কী চেঞ্জ করতে হবে, কী ক্লিন করতে হবে, এগুলো আপনি আপনার মেমোরিতে রাখবেন। এবং নেভার এভার ডিপেন্ড অর রিলাই অন এনি টেকনিশিয়ান অনলি। আপনি টেকনিশিয়ানকে আপনার হেল্পিং হ্যান্ড ভাববেন। আপনি জানবেন যে আপনার বাইকে কী প্রবলেম থাকতে পারে এবং এগুলা উনি সলভ করতেছে কিনা মনিটর করবেন। আর ওনাদের কাজ তো ওনারা করবে, দ্যাটস ইট। তো ভাই যেটা আমাকে ইনফর্ম করলো যে ইঞ্জিনের ক্লাস সাইডের অংশটুকু লাগানোর পাশাপাশি হচ্ছে ক্লাস কেবলটা হচ্ছে উনি অ্যাডজাস্ট করে দিচ্ছেন, আর হচ্ছে ক্লাসের যে লিভারটা আছে ওইটা ফ্রি প্লে ঠিক আছে কিনা ওইটাও চেক করে উনি হচ্ছে পারফেক্ট করে দিচ্ছে। এর মধ্যে অন্য একটা ভাইয়া এসে হচ্ছে আমার ইঞ্জিন অয়েলের ড্রেন নাটটা হচ্ছে লাগিয়ে নিচ্ছে। একটা ইনফো এর মাঝে আমি দিতে চাই, আমি প্রত্যেক 2 বার ইঞ্জিন অয়েল চেঞ্জের মধ্যে একবার হচ্ছে ড্রেন নাটের ওয়াশারটা হচ্ছে চেঞ্জ করি, মাত্র 10 টাকা দাম।
এটা চেঞ্জ করলে হয় কি আপনার ওই অয়েল লিকের সমস্যাটা হয় না। আর ব্রেকিং পিরিয়ডে যেহেতু ঘন ঘন ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয়, এই জন্য আমি হুন্ডার মিনারেল ইঞ্জিন অয়েলে দিই, এটার দাম কম্পারেটিভলি কম। আর হচ্ছে শুরুর দিকে হচ্ছে আমি অন্য কোনো ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ইউজ করি না, হুন্ডার মধ্যেই সীমাবদ্ধ থাকি। তো ইতিমধ্যে ভাইয়া আজকে হচ্ছে কি কি কাজ করেছে সেটার একটা রিক্যাপ করে আমাকে জানাচ্ছে। যেহেতু ফার্স্ট সার্ভিস তো স্ট্যান্ডার্ড আমি ব্রেক প্যাড হোটেলের ফ্রি প্লে দেখছি, ক্লাসের যে ফ্রি প্লে আছে দেখছি। আমাদের হচ্ছে যে এই গাড়ির যে ইয়ার ফিল্টারটা হচ্ছে বিদ্যুৎ ফিল্টার, তো ওটা হচ্ছে কি আমরা কাস্টমারকে সাজেস্ট করি 4000 থেকে 4500 করে চেঞ্জ করার জন্য। তো এটা আমাদের ওয়াশ করার কোনো নিষেধ এখানে লেখা আছে, হ্যাঁ, এটা কাস্টমাররা ফলো করে দেখতে পাবে। এই জন্য ইয়ার ফিল্টারটা করলাম না, আপনি আমার কাছ থেকে চলে যান। নাও ইটস টাইম টু ওয়ার্ক অন ব্যাক। সামনের সাইডের ব্রেক শু এবং ব্রেক ক্যালিপার যেভাবে ক্লিন করে হচ্ছে আবার লাগানো হয়েছিল, এখন পিছনের সাইডের অংশটুকু সেইমভাবে হচ্ছে খুলে প্রথমে ক্লিন করা হয়েছে ভালোভাবে, এরপর হচ্ছে ব্রেক শুগুলা ব্রেক ক্যালিপারে ঢুকিয়ে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে আর কি। পিছনে ব্রেক শু লাগানোর পরে একটা গুরুত্বপূর্ণ জিনিস চেক করতে অবশ্যই ভুলবেন না, সেটা হচ্ছে চাকাটা ফ্রি আছে নাকি। চাকাটা কয়েকবার ঘুরিয়ে দেখবেন যে কোথাও জ্যাম আছে নাকি ফ্রিলি ঘুরতেছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু। এর মধ্যে ফাহিম মোটর ম্যানেজার ভাইয়া হচ্ছে আসলো, তো ওনার সাথে পরিচিত হলাম। চেষ্টা করি ভালো ভালো কাজ করি, ঠিক আছে? কিছু বললে বলতে পারে না। মোটামুটি হচ্ছে ফাহিম মোটর আসলে শুধু মোটরসাইকেল সেলই করে না, আমরা হচ্ছে চেষ্টা করি আফটার সার্ভিসটা ভালো প্রোভাইড করার জন্য। কারণ আপনি মোটরসাইকেল যে কোনো ব্রাঞ্চ থেকে সেম মোটরসাইকেল ক্রয় করতে পারবেন, বাট পরবর্তীতে কে আপনাকে কত ভালো সার্ভিসটা দিচ্ছে সেটা হচ্ছে মুখ্য বিষয়। তো ফাহিম মোটরতে আসার দেওয়া রইল, আশা করছি একটা ভালো এনভায়রনমেন্টে ভালো একটা সার্ভিস আপনারা নিতে পারবেন। থ্যাংক ইউ। দেখতে হবে প্রথমে চেনের অ্যাডজাস্টিং দাগ ঠিক আছে কিনা। হ্যাঁ, এখানে ইন্ডিকেটার দাগ আছে, যদি দাগে কোনো ব্যাস কম হয় তাহলে হচ্ছে গিয়ে ব্রেক চেন অ্যাডজাস্টিং ঝামেলা হবে। এই পাশে আমি যেটুকু দেখলাম ওই পাশে আমার পরিমাণটা একটুকু আছে কিনা ওটা দেখতে হবে। হ্যাঁ, দেখতে হবে। জি, ওই পাশে তার সেম আছে। হ্যাঁ, দেখা গেছে কোনো ডিফারেন্স নেই। এখন আমার চেনের ফ্রি প্লেটটা দেখতে হবে। চেনটা লুজ না? হ্যাঁ, চেনটা লুজ আছে। ফ্রি প্লেটটা দেখে তারপরে টাইট দেওয়ার ব্যবস্থা করতে। চেনটা হচ্ছে গিয়ে আপনি যখন ফ্রি প্লেটটা দেখবেন মিলাবেন, অথবা চেন হচ্ছে গিয়ে আপনি অ্যাডজাস্ট করার পরে দেখবেন যে কী পরিমাণ টাইট আছে। তো এখানে ইন্ডিকেটার আছে, ইন্ডিকেটার দিয়ে 4বার ঘুরে দেখতে হবে। যেমন আমি একবার ঘুরে দেখলাম এখানে লুজ আছে, হ্যাঁ, এরপরে 2বার ঘুরে দেখলাম এখানে লুজ আছে, তারপরে হচ্ছে 3বার ঘুরে দেখলাম এখানেও লুজ আছে। হ্যাঁ, এখন এখানে চলে আসি, এখানেও লুজ আছে, ঠিক আছে। তো আমার চেনটা টাইট দিতে হবে। চেইন টাইট বা লুজ কিনা এটা চেক করার এই প্রক্রিয়াটা হচ্ছে আমি আগে থেকেই জানতাম। তারপরেও ভাইয়া আবার এক্সপ্লেইন করলো, আপনাদের জন্য হচ্ছে ওই পার্টটুকু আমি রেখে দিলাম পুরোটাই আনকাট অবস্থায়। আর হচ্ছে ভাইয়া এখন হচ্ছে আমার চেইনের অ্যাডজাস্টমেন্টটা করে দিচ্ছে। চেইন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট বাইকের। হ্যাঁ, আপনার ইঞ্জিনের যে পাওয়ারটা প্রডিউস হয় ওটা কিন্তু চেইনের মাধ্যমে চাকায় ডেলিভারি হয়। সো চেইনের প্রপার অ্যাডজাস্টমেন্ট না থাকলে কিন্তু আপনার বাইক ভালো পারফর্ম করবে না। সো এটা আপনাকে খুব ভালোভাবে অ্যাডজাস্টমেন্টে রাখতে হবে সব সময়। আর চেইন অ্যাডজাস্টমেন্টের সময় অবশ্যই পিছনের চাকার অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা এটা আপনি খেয়াল করবেন। আর আপনি যদি বুঝতে না পারেন অবশ্যই টেকনিশিয়ানকে বলবেন যে এটা চেক করে দিতে। তো চেনের যেটা ফ্রি ফিলে মাপ 20 থেকে 30 মিলিমিটার থাকে, এটা তো আপনাদেরকে আমি স্কেল হিসাবে দেখাতে পারতেছি না, এখন সার্ভিসিং সেন্টার। তো এখন আমি আন্দাজে যেটা বুঝতেছি, আমি একজন সিনিয়র টেকনিশিয়ান, অভিজ্ঞ টেকনিশিয়ান। তো আমার সেন্টার ঠিক আছে, তো আমি চেক করে দেখবার চাইলাম যে ঠিক সব জায়গায় একরকম আছে কিনা, ঠিক আছে। সেন্টার ঠিক আছে, এখন আমাকে দেখতে হবে যে দাগ ঠিক আছে কিনা। তো দাগের যে পরিমাণটা দেখেন এখানে, হ্যাঁ, দুই পাশে ঠিক আছে। তাহলে আমাকে চেনটা টাইট দিয়ে দিলে, চাকার মাছটা টাইট দিয়ে দিলে হয়ে যাচ্ছে। এখন দেখবো চাকাটা ঘুরে যে ব্রেকটা ফ্রিজে আছে কিনা। ব্রেকের কোনো ফ্রিজে থাকে না, যেহেতু ডিস্ক
তো চাকাটা ফ্রি থাকলে আমার দেখা গেল তো ঠিক আছে, চাকাটা ফ্রি থাকলে আমার ব্রেক ঠিক আছে, কোনো চাকা জাম নেই। আমরা এটা গ্রিজ করে দিই, গিয়ার শিফটিং হাতটাকে ওই জন্য। আজাদ ভাই যেটা বলতেছিল আমিও সেটা গুরুত্ব দিয়ে আপনাদেরকে বলতেছি, আপনারা সার্ভিস সেন্টারে যখনই যে কারণেই যান পারলে গিয়ার লিভারটা একটু গ্রিস করে দিবেন, আর তাহলে আপনার গিয়ার ফেসে যাওয়ার যে সমস্যাটা আছে হুন্ডার বাইকে সেটা চলে যাবে, আর হচ্ছে গিয়ার শিফটিংটাও একটু স্মুথ হয়ে যাবে। এটা আপনারা অবশ্যই করা নেবেন। হ্যাঁ, ক্লাসের যে থ্রি ফিলার আছে ওইটা ঠিক আছে, তো এখানে একটু জাম লাগে এই জন্য সাবধান হয়, আমি এটা গ্রিজ করে দিলাম। মাঝে একটা প্রশংসা না করলেই না, হুন্ডা ব্র্যান্ডের বাইকগুলোর হচ্ছে ক্লাস লিভারটা প্রচণ্ড পরিমাণ সফট এবং কমফোর্টেবল টু ইউজ। আমাদের হচ্ছে একটা ফার্স্ট সার্ভিসে যা যা চেক করা দরকার সবই কমপ্লিট। এখন হচ্ছে আমাকে চেক করতে হবে যেহেতু পিছনে চাকার নাটটা চেন অ্যাডজাস্ট করছে ওটা করা শেষ, ব্যাক প্রিমিয়ামের নাট আছে 22 নম্বর নাট, সামনে চাকার 19 নম্বর নাট আছে, ইঞ্জিনের কিছু নাট আছে, 14 নম্বর টর্ক নাট, আর 12 নম্বর কিছু নাট আছে। এই সবগুলো নাটে আমাকে এখন চেক করতে হবে। অনেকগুলো নাটের ইনফো দিল ভাইয়া। এই নাটগুলোর মধ্যে কিছু কিছু নাট আছে বিশেষ করে যেগুলো চেসিসের সাথে ইঞ্জিন এবং বাইকের আরও কিছু গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে হোল্ড করে রাখতে সাহায্য করতেছে, আর সেগুলো যদি প্রপারলি টাইট করে না রাখেন তখন আপনার বাইকটা যখন হাই স্পিডে চালাবেন এটা একটা ভাইব্রেশন ফিল হবে, বিশেষ করে ইঞ্জিন পার্টের নাটগুলো। বিষয়টা কিন্তু মজার, আপনার যদি না জানা থাকে আপনার এক্সব্লেড গাড়িটা যখন আপনি হাই স্পিডে চালাবেন এবং ভাইব্রেশন ফিল করবেন আপনার কাছে মনে হবে গাড়িটা ভালো না, এটার ইঞ্জিনটা ভালো না, এটা ভাইব্রেট করতেছে। এটার বিহাইন্ড দ্য রিজন কিন্তু এই নাটগুলো, এটা হয়তো আপনি চিন্তাও করবেন না যদি জানা না থাকে। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট, আপনি যদি ভাইব্রেশনলেস বাইক চান এগুলো আপনি অবশ্যই টাইট করে রাখবেন। হ্যাঁ, একটু ডিসক্লেমার দিতে চাই, বাইকের ভাইব্রেশন কিন্তু শুধুমাত্র এই নাটগুলোর জন্য যা হয় তা না, কিন্তু চেইন লুজ থাকলেও হয়, টাইট থাকলেও হয়, বাট এই নাটগুলোও কিন্তু ওয়ান অফ দ্য মেনি রিজনস। হ্যাঁ, সো এটা এই নাটগুলো টাইট রাখা প্রপারলি মেনটেন করে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এটা অনেকেই অবহেলা করে, অনেকেই জানেই না। সো আপনারা যেহেতু এখন থেকে জানলেন আপনারা এগুলো সবসময় চেকে রাখবেন যে টাইট আছে কিনা। আর আজাদ ভাইয়াকে আমি আবারও অনেক থ্যাঙ্কস জানাচ্ছি, কারণ উনি অনেক পরিশ্রম করে একটা নাট খুঁজে হচ্ছে এগুলো টাইট দিচ্ছে। মানে উনি বাইকের কাজটা খুবই যত্ন নিয়ে করতেছে, এটা আসলে আমি বলতে হবে না, এটা দেখলেই বোঝা যাচ্ছে, আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এইটা কিন্তু আমি ওনাকে করতে বলি নাই, আমি হচ্ছে বলতাম, কিন্তু না বলে ফার্স্টে দেখছি উনি নিজে থেকে করে কিনা। আর আপনারা তো রেজাল্ট দেখলেন, ভাইয়া নিজে থেকে এটা করতে। আর আমি অ্যাজ এ বাইক ওনার আমি আমার বাইকের খুবই যত্ন করি, কেয়ার করি, আপনারা হয়তো বুঝতে পারছেন অলরেডি। আর আমি যখন দেখি যে আমার বাইকটা কেউ কেয়ার করে হচ্ছে কাজ করতেছে, আর সেটা দেখে তো একটা ভালো লাগা ক্রিয়েট হওয়া খুবই স্বাভাবিক। আমি শিওর আপনাদের বাইকও এভাবে কেউ যত্ন করে কাজ করলে আপনাদেরও ভালো লাগবে। আমাদের নাট বল্টু কাজটা শেষ হচ্ছে, এখন আমরা হচ্ছে গিয়ে ইলেকট্রিকে যাবো যে কোনো লাইন দিয়ে কোনো সমস্যা আছে কিনা, সব লাইন ঠিকঠাক আছে কিনা। এখানে ইলেকট্রিক্যাল লাইন চেক আপ বলতে আসলে মিটার, হেডলাইট, টেল লাইট, এমার্জেন্সি লাইট, তারপরে হচ্ছে হর্ন, ইঞ্জিন কিল সুইচ, এই ধরনের বেসিক ফাংশনগুলো প্রপারলি কাজ করতেছে কিনা, জাস্ট এটার একটা কুইক চেক আপ বা ওভারভিউ বলতে পারেন, নাথিং ফ্যান্সি। ওয়ারিংয়ের ফাংশন চেক আপের পর ভাইয়া হচ্ছে মিটারে হচ্ছে সার্ভিস ইন্ডিকেটর উঠেছিল, সেটাকে রিমুভ করার জন্য এখন হচ্ছে কাজ করতেছে। রিসেট করার জন্য যেটা করতে হবে, ডাবল স্ট্যান্ডে বাইকটা রেখে আপনার সেট বাটনটা জোরে চাপ দিয়ে ধরে রাখবেন, আর হচ্ছে কয়েকবার ইঞ্জিন অন অফ করবেন চাবি দিয়ে, তাহলে রিসেট হয়ে যাবে। এখন হচ্ছে আমরা গাড়িটা ফিটিং করে দিব, ফিটিং করে ওয়াশের জন্য দিয়ে দিব। এরপরে একটা কাজ বাকি আছে চেন লুক করা। চেন লুক যদিও আমরা হচ্ছে গিয়ে এখানে আমাদের স্ট্যান্ডার্ড কোনো কোম্পানি থেকে চেন লুক তো দেয় না, তো আমরা কাস্টমার আমাদের যে স্যাররা আছে ওনারা আমাদের বাইকের জন্য চেন লুকটা কিনে নিয়ে যায়, তো আমরা লুকটা করে দিই। ধন্যবাদ। তো
তো ভাইয়া যেটা বলতেছিল, হুন্ডার বেশিরভাগ শোরুমে হচ্ছে চেইন অ্যাডজাস্টমেন্ট বাদে আর কিছুই করে দেয় না, মানে চেইন ক্লিন বা লুপ এই ধরনের কোনো কাজই করে দেয় না। আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স তাই বলে। অন্যান্য শোরুম তো এটা নিয়ে কথাই বলে না। অন্তত এই ভাইয়া কেন করছে না এটা নিজ থেকেই আমাকে এক্সপ্লেন করে জানালো, আমি এটা অ্যাপ্রিসিয়েট করতেছি। তবে একটা বিষয়, কোম্পানি এটা কেন করে দিবে না? আর যদি করে নাই দেয় তাহলে সার্ভিস ম্যানুয়ালে চেইন লুপ ক্লিনের কথা কেন বলা আছে ইনস্ট্রাকশন দিয়ে? এটা একটা প্রশ্ন। এই ছোট ছোট বিষয়গুলোই তো একটা ব্র্যান্ড অথরাইজ শোরুমের সার্ভিস সেন্টার আর একটা লোকাল সার্ভিস সেন্টারের আসলে ডিফারেন্স গড়ে তোলার কথা। তো ডিফারেন্সটা আর রইল কোথায়? তো যাই হোক, ইটসকে আমি আসলে সার্ভিস সেন্টারগুলোতে আসলে চেইন ক্লিন বা লুক করে দিবে এটা এক্সপেক্টও করি না। আমি হচ্ছে এই কাজটা নিজ উদ্যোগে বাসায় করি। আলহামদুলিল্লাহ আমার বাইকটা রেডি অ্যান্ড ইটস টাইম টু গেট এ প্রপার ওয়াশ। দেখা যাক ওনাদের ওয়াশের কোয়ালিটি কেমন। সার্ভিস সেন্টারগুলোতে ওয়াশের কোয়ালিটি হয় নর্মালি অ্যাভারেজ। এখানে আসলে যেহেতু এখনও এক্সপিরিয়েন্স করিনি আগে, দেখা যাক কেমন হয়। ইন বিটুইন ভাইয়া ওয়াশের আগে হচ্ছে আমার হ্যান্ডেল বারের সাথে ঘাড়ের অংশটা চেক করে বল্লাসারের পার্টটুকু হচ্ছে একটু অ্যাডজাস্ট করে দিচ্ছে। পাশাপাশি হচ্ছে সামনের যে টেলিস্কোপিক সাসপেনশনটা আছে সেইটার আশেপাশের নাটগুলো হচ্ছে আবার প্রপারলি টাইট করে অ্যাডজাস্ট করে দিছে। তো এই অংশটুকুর কথা আমার আসলে মনেই ছিল না, ভাইয়া নিজ থেকেই হচ্ছে মনে করে এই কাজটা করে দিচ্ছে। এর মধ্যে একটু ভিন্ন গল্প বলি আপনাদেরকে। এই যে ইঞ্জিনটা নিয়ে কাজ করতেছে দেখতেছেন, এটা কিন্তু মাত্র 36,000 কিলো চলেছে। তো এত তাড়াতাড়ি কিন্তু ইঞ্জিনে প্রবলেম হওয়ার কথা না, বিশেষ করে হুন্ডার বাইক, এটা আমার বিলিফ। তো আমি একটু ইনভেস্টিগেট করে দেখলাম যে উনি আসলে কিছুদিন আগে বাইরে থেকে একটা ইঞ্জিন অয়েল ঢুকাইছে। ওইটা ঢুকানোর কিছুদিন পরই হচ্ছে উনি ইঞ্জিনে নানান প্রবলেম ফেস করছে। সো যেটা বোঝা গেল, ওই নকল ইঞ্জিন অয়েল ছিল, ওই একটা ইঞ্জিন অয়েলেই আপনার বাইকের ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে। সুতরাং সাধু সাবধান, সেখান থেকে হচ্ছে ইঞ্জিন অয়েল কোনোভাবেই ঢোকানো যাবে না। হয় অথরাইজ সার্ভিস সেন্টার অথবা অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অবশ্যই ইঞ্জিন অয়েল পারচেস করবেন। এটা কিন্তু সাবধান থাকবেন, নাহলে এই যে দেখেন এই ধরনের একটা অবস্থাতে আপনাকে পড়তে হবে, পরে আপনি হুন্ডার বাইকের বদনাম করবেন। আসলে কিন্তু সমস্যা ছিল ভিন্ন। ফাইনালি আমার বাইক ওয়াশ শুরু হলো। বাইক ওয়াশের শুরুতেই হচ্ছে আমি যেটা বলবো, ওনাদের বাইক ওয়াশের প্লেসটা যথেষ্ট স্পেসি। এই জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে। আর বাইক ওয়াশের পার্টটা ডেডিকেটেডলি আলাদা একটা ভাইয়া হচ্ছে মেনটেন করে। ফোম ওয়াশের কোয়ালিটি তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমার কাছে তো এটা ফ্রি সার্ভিসে প্রিমিয়াম ওয়াশ মানে একটা ফিল হইতেছে এখনও পর্যন্ত আর কি। আমার বা আপনাদের সবারই হচ্ছে দেখা গেছে পেইড 150 টাকা দিয়ে বাইক ওয়াশের অনেক সার্ভিস এক্সপিরিয়েন্স থাকে। ওইখানেও দেখা গেছে এত যত্ন করে আসলে ওয়াশ এবং ক্লিনিং পার্টটা করা হয় না, কিন্তু এখানে ভাইয়াটা হচ্ছে অসম্ভব যত্ন করে এবং সময় নিয়ে হচ্ছে খুঁটিয়ে খুঁটিয়ে আমার ওয়াশটা এবং পাশাপাশি ক্লিনিংটা করতেছে। অবস্থা এমন হয়েছে, এতক্ষণ আজাদ ভাই আমার বাইকে কি কাজ করছে সেটাই আমি ভুলে গেছি এই ভাইয়াটার বাইক ওয়াশিং দেখে। ঠিক আছে আজাদ ভাই হচ্ছে, সরি আজাদ ভাই, আমি আসলে কিছু করার নাই, এই ভাইয়াটা বেস্ট। একটা অভিযোগ আপনারা তুলতে পারেন যে হয়তো ভাইয়াটা ক্যামেরা দেখে হচ্ছে একটু অতিরিক্ত যত্ন নিয়ে বাইক ওয়াশ করতেছে। হ্যাঁ হতে পারে, কিন্তু আমার অভিজ্ঞতা বলে আমি ক্যামেরা নিয়ে অন্য সার্ভিস সেন্টারেও হচ্ছে এরকম বাইক ওয়াশের ভিডিও করছি, ওইখানে কিন্তু সেম সার্ভিসটা দেয় নাই। সো একটা ডিফারেন্স তো এখানে আছেই ক্যামেরা থাকার পরও। সো আমি ভাইয়াকে অ্যাপ্রিসিয়েট করতে চাই, ঠিক আছে, যে যাই বলুক আমি ভাইয়াকে অ্যাপ্রিসিয়েট করতেছি। ভাইয়াটা খুব মনোযোগ সহকারে যত্ন সহকারে হচ্ছে বাইক ওয়াশটা করছে। আনফর্চুনেটলি ভাইয়াটার আসলে নাম জানা হলো না আমার। ভাইয়াকে অনেক অনেক থ্যাঙ্কস, ট্রিপল থ্যাঙ্কস। আজাদ ভাইকে ডাবল থ্যাঙ্কস দিলে ভাইয়াকে ট্রিপল থ্যাঙ্কস। আর আমাকে সারপ্রাইজ করে দিয়ে ভাইয়া হচ্ছে বাইক ওয়াশের পর হচ্ছে আমার চাকার এয়ার প্রেশার হচ্ছে চেক করে দিচ্ছে, দুইটা চাকারই। কেন সারপ্রাইজ হচ্ছি একটু বলি। আমি ঢাকার একটা রিনোন শোরুমে হচ্ছে অনেকবার যাওয়া হয়েছে আমার বাইকের বিভিন্ন সার্ভিসিংয়ের প্রয়োজনে। দেখা গেছে ওইখানে গেলে সে ফর এক্সাম্পল 100 বার গেলে ওই 98 বারই ওনারা আমার এই বেসিক জিনিসটা মানে চাকার হাওয়াটা চেক করে দিত না।
যেমন এইটা একটা খুব বেসিক জিনিস, এরকম ছোটোখাটো অনেক বিষয় আছে যেটা কিন্তু একটা গুড ইমপ্রেশন ক্রিয়েট করে, যেমন এখন আমার করতেছে। অবশেষে এভরিথিং ইজ ডান, ইটস টাইম টু পোস্ট ট্রায়াল। আজাদ ভাই হচ্ছে আমার বাইকটা নিয়ে একটা ছোটোখাটো ট্রায়াল দিতে যাচ্ছে। সার্ভিসিং তো আপনারা দেখলেনই, আপনারা আমার থেকে বেটার ইভ্যালুয়েট করতে পারবেন, আমি কিছু বলতে চাই না। ঠিকঠাক আছে না? হ্যাঁ ইনশাল্লাহ সব ঠিকঠাক আছে, আপনি চাইলে দেখতে পারেন। দেখতে হবে না, আপনি দেখছেন না? হ্যাঁ ঠিক আছে ভাই, আপনারা অনেক কষ্ট দিছি। হ্যাঁ, থ্যাংক জি, ইউ। আপনাকে কষ্ট দিলাম। আশা করি আসবেন আবার ইনশাল্লাহ। দেখেন কি অবস্থা, যেহেতু প্রথম সার্ভিসটা করাইছেন, প্রথম সার্ভিসে যে কাজগুলো ছিল সব মেনটেন্যান্সটা করে দিলাম। এরপরে বাদ বাকিটা আল্লাহর ভরসা। অন্যরা আসলে তো এইভাবেই করে দিবেন, তাই না? ইনশাল্লাহ আশা করি এভাবে করে দিব। আপনিও আসবেন, অন্য কেউ সাজেশ করবেন ফাহিম অটোতে আসার জন্য। সবাইকে নিমন্ত্রণ রইল, ঈদ মোবারক। একটা গুড ইমপ্রেশন নিয়ে হচ্ছে ফাহিম অটো থেকে আসছি, এখন বাসার দিকে যাচ্ছি। সার্ভিসের কোয়ালিটি তো আপনারা দেখলেনই, আমি কিছু মন্তব্য করতে চাই না, আপনারা ইভ্যালুয়েট করবেন সার্ভিসটা কেমন হলো। আমি জাস্ট একটুকুই বলবো, আমি যতটুকু এক্সপেক্ট করে গেছি তার চেয়ে অনেক অনেক বেশি হচ্ছে ব্যাক পাইছি। ইট ওয়াজ রিয়েলি এ গুড সার্ভিস। আর আজাদ ভাই, আমি আবারও সরি, আপনি কি কাজ করছেন আমি ভুলে গেছি। বাইক ওয়াশ দেখে বাইক ওয়াশের ওই ভাইটাকে আবার আমার পক্ষ থেকে থ্যাঙ্কস দিয়ে দিবেন, ঠিক আছে? তো এমনই হয় ভাইয়া, আপনি সব কাজ করলেন, শেষ পর্যন্ত প্রশংসা করলাম আমি বাইক ওয়াশের ওই ভাইয়াটাকে, বাঙালি এমনই। আর আজাদ ভাই সম্পর্কে আমি বলবো, আজাদ ভাই হচ্ছে অনেক পরিশ্রমী, হাসি খুশি, কোঅপারেটিভ, আর হচ্ছে ভাইয়া অনেক ধৈর্য নিয়ে ভাইয়া কাজগুলো করে। আর আজাদ ভাই এই সার্ভিসটা কি শুধু আমাকেই দিল নাকি আপনাদেরকেও দিবে, এটা টেস্ট করার জন্য আপনাদেরকে যাইতে হবে আজাদ ভাইয়ের কাছে, এটা ছাড়া তো আর ওয়ে নাই। উনি যদি ভালো সার্ভিস না দেয় আমার কমেন্টে জানাইতে পারেন, আজাদ ভাইকে আমি জিজ্ঞেস করবো না গিয়ে যে কেন দিল না। আর একটা বিষয় নিয়ে আমি একটু ডিফেন্ড করতে চাই, সেটা হচ্ছে আপনারা হয়তো অনেকেই মনে করতে পারেন যে আমি ক্যামেরা নিয়ে গেছি, হয়তো আজাদ ভাই মনে করছে আমি ব্লগার, তো এই জন্য আমাকে ভালো সার্ভিস দিচ্ছে, সবাইকে এই সার্ভিসটা হয়তো দিবে না। এটা নিয়ে আমার এক্সপ্লেনেশন হচ্ছে, আমি ক্যামেরা নিয়ে ভাইয়া অনেক সার্ভিস সেন্টারে গেছি, অনেক সার্ভিস সেন্টারের টেকনিশিয়ানের সাথে এরকম আমার ইনভলভমেন্ট হয়েছে। ক্যামেরা দেখার পরও কিন্তু আমাকে সব জায়গায় এই সার্ভিসটা দেয় নাই। সো এটা কিন্তু ম্যাটার করতেছে। হ্যাঁ, সো এই সেন্সে আমি বলবো যে আপনি যাই নিয়ে যান, যে ভালো সার্ভিস দিবে সে দিবে, কিছু নিলেও দিবে, কিছু না নিলেও দিবে, এটা হচ্ছে কথা। আজকে সার্ভিস এবং ফাহিম অটো নিয়ে আমার ইমপ্রেশন হচ্ছে, ওনাদের সার্ভিস টেকনিশিয়ান বা ওয়ার্কার যারা আছে ওনারা খুবই আন্তরিক। ইনফ্যাক্ট আমি খুব ভালোভাবে খেয়াল করে দেখছি, শুধু আমার বাইকটা না, অন্য বাইকগুলো যারা সার্ভিস করতেছিল তারাও মোটামুটি মনোযোগ সহকারে এই কাজগুলো করতেছিল, আমি এটা খেয়াল করছি। আর হচ্ছে সার্ভিস সেন্টার নিয়ে ক্রিটিসিজম করার মতো ছোট ছোট অল্প কিছু পার্ট আছে। ফর এক্সাম্পল হচ্ছে ওনাদের হচ্ছে এই যে নাট বোল্টগুলো খোলার জন্য ম্যানুয়াল পদ্ধতি ফলো করে, ওনাদের কাছে ইলেকট্রিক র্যাঞ্চ নাই, আর হচ্ছে এফআই ক্লিনার নাই। এই দুইটা জিনিস হচ্ছে আমি বলবো অবজেকশন দেওয়ার মতো আর কি। আশা করি ভবিষ্যতে বিভিন্ন আধুনিক টুলস মানে সংযোগে ওনারা মনোযোগ দিবে, আর সার্ভিস সেন্টারটা আরও উন্নয়ন করবে, আর ফলশ্রুতিতে আমরাও ভালো সার্ভিস পাবো। সার্ভিস নিয়ে হচ্ছে ওভারঅল আমার ইমপ্রেশন হচ্ছে, আমি এই পর্যন্ত যতগুলো হুন্ডা সার্ভিস সেন্টারে গিয়েছি সবচেয়ে ভালো সার্ভিস হচ্ছে আজকে পেয়েছি। ফর এক্সাম্পল আমার কার্বোরেটর বাইকের ফার্স্ট সার্ভিস করেছিলাম সিটি হুন্ডাতে, আমি এইটাকে যদি 100-তে 90 দিই, সিটি হুন্ডাকে আমি দিতে হবে হচ্ছে 100-তে 70। সিটি হুন্ডা ভালো, কিন্তু আমি এটার সাথে কম্পেয়ার করে বলতেছি আর কি। ভিডিওটা শেষ করার আগে হুন্ডার ফার্স্ট সার্ভিসে 11টি গুরুত্বপূর্ণ কাজের যে নির্দেশনা আছে সেটার তুলনায় আজকে কোন কোন কাজগুলো আমি বুঝে পাইছি এটা একটু কম্পেয়ার করতে চাই। এক, বাইক ওয়াশিং ডান, ব্যাটারি ভোল্টেজ ইলেকট্রিক পার্ট যেহেতু চেক করে দিয়েছে আমার নতুন বাইক, আমি সেই হিসেবে বলবো ডান। ক্লাচ সিস্টেম ডান, ড্রাইভ চেন ডান, ব্রেক সিস্টেম ডান। ভালভ ক্লিয়ারেন্সের হচ্ছে আমার কোনো দরকার ছিল না, কারণ আমার ইঞ্জিনে ব্যাড নয়েজ নাই ট্যাপেটে, সো এটাকেও আমি ডান বলবো। নাট বোল্ট, ফার্স্ট ট্রেনার এগুলো ডান। স্টিয়ারিং হেড বেয়ারিং চেক করে দিছে ডান। স্পার্ক প্লাগ, ইঞ্জিন আইডল স্পিড ডান। ইঞ্জিন অয়েল ডান। আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ছিল ইঞ্জিন অয়েলের স্টেনার স্ক্রিন, সেটাও কিন্তু ডান। আর
এফআই বাইকে হচ্ছে আরপিএন সেট আপের কোনো বিষয় নাই, সেক্ষেত্রে এটা করা হয় নাই, এটাও ডান। তো সব কিছু বিবেচনা করে ফাইনালি কম্পেয়ার করলে এটা খুব সহজে বলা যাচ্ছে যে হুন্ডার নির্দেশিত 11টি গুরুত্বপূর্ণ কাজ সবগুলোই করা হয়েছে, এবং ইনফ্যাক্ট হচ্ছে এই নির্দেশনার বাইরেও হচ্ছে এক্সট্রা কেয়ার করে কিছু এক্সট্রা কাজও করে দেওয়া হয়েছে। সো এটা হচ্ছে একটা মোর দেন গ্রেট সার্ভিস বলা যায় আর কি। থ্যাংক ইউ ফাহিম অটো, থ্যাংক ইউ আজাদ ভাই, আর থ্যাংক ইউ ওই যে বাইক ওয়াশ করছে ওই ভাইয়াটাকে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। আপনাদের কোনো মতামত বা কমেন্টস থাকলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।